বিদ্যা বসে যে চ্যাটার্জি বাড়িতে এলে বিদ্যাকে ট্রিট করে যায় তোষা ব্যানার্জি ও ফাগুন ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা বিদ্যা চ্যাটার্জি বাড়ির দরজায় এসে দাঁড়ালে তখন তখন রাজদীপ চ্যাটার্জিকে বিদ্যা বলতে থাকে, আপনি আমাকে বরণ করবেন, আর আপনি যদি আমাকে বরণ না করেন তবে আমি বাড়িতে উঠবো না। এরপরে রাজদীপ বাধ্য হয়ে বিদ্যাকে বরণ করে আর মুখ কুঁচকিয়ে থাকে। তখন তখন বিদ্যা মনে মনে বলতে থাকে, আপনি আপনি একদিন বলেছিলেন যে আমি আমি কখনো কখনো এবারের বউ হতে পারবো না, আর আমি আপনাকে কথা দিচ্ছি এবারের বউ বিদ্যা ব্যানার্জি ছাড়া আর অন্য কেউ হবে না। এবারের বউ আমি হব, আমি এবারে বউ হয়ে থাকবো সারা জীবন। রাজদীপ চ্যাটার্জির বউ হয়ে থাকবে বিদ্যা বিদ্যা চ্যাটার্জি। এরপরে দেখা যায় রীত রীত অনেক খুশি হয়ে যায়। এদিকে এদিকে সৃঞ্জয় মনে মনে বলতে থাকে, মেয়েটা তো খুব ডেঞ্জারাস, এভাবে এভাবে দাদাকে দিয়ে বরণটা করিয়ে নিল। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে, তাই না তাই না রূপ? তখন তখন রূপ বলতে থাকে, একদম একদম বৌদি, অনেক 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 ভালো লাগছে। এভাবে এভাবে কে দাদা বরণ করবে কখনোই ভাবতে পারিনি। এরপরে দেখা যায় পৃথা হাসতে থাকে আর বলতে থাকে, ব্যাপারটা ব্যাপারটা সত্যি অনেক হাস্যকর। আর রাজদীপ চ্যাটার্জিকে সাহায্য করতে পারে একমাত্র একমাত্র বিদ্যায়, এছাড়া ওনার সঙ্গে কেউ কেউ পেরে ওঠে না। লোকটা লোকটা যা যা ধুরন্ধর হয়ে উঠেছে না, যেভাবে যেভাবে সবসময় মানুষের সঙ্গে দুর্নীতি করে বেড়াচ্ছে, এভাবে দুর্নীতি করে বেড়ালে তো আর লোকটাকে থামানো যাবে না, তাই না? আর ওনার জন্য এই যে বিদ্যাই যথেষ্ট। কথায় আছে না, যেমন যেমন ব্রণ ওল তেমন 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 বাঘা তেঁতুল, সেরকম একটা প্রভাব বাক্য আছে না, ঠিক তেমন। এরপরে দেখা যায় বরণ শেষ হলে তখন তখন পৃথা এসে বিদ্যাকে বলতে থাকে, মা ভেতরে এসো। এরপরে পৃথা বলতে থাকে, এই তোরা 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 দুধে আলতার থালাটা এখানে দিয়ে আর কাপড়টা বিছিয়ে দে, তোদের বৌদি দুধে আলতা পায়ে পা চুবিয়ে কাপড়ের উপর দিয়ে হেঁটে যাবে। তোরা কি জানিস না নিয়ম কানুন? তোদেরকে কি বলে দিতে হবে সবকিছু? তখন তখন দেখা যায় এই বলে হাসতে থাকে পৃথা। এরপরে দেখা যায় তোষা ও তোষা কৃতি দুজনে মিলে কাপড়টা বিছিয়ে দেয়। এরপরে বৃদ্ধা দুধে আলতায় পা চুবিয়ে কাপড়ের উপর দিয়ে হেঁটে যেতে থাকে। বিদ্যার গৃহপ্রবেশ দেখে খুশি হয়ে যায় রীত। রীত মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছিলাম বিদ্যা, তুমি আমার বউ হয়ে এ বাড়িতে আসবে সবার সামনে। তুমি আমাকে আমাকে নিজের স্বামী বলে স্বীকৃতি দেবে, আমি তোমাকে নিজের বউ বলে স্বীকৃতি দেব। এদিকে এদিকে দেখা যায় ফাগুন ও তোষা ব্যানার্জি দুজনেই চ্যাটার্জি বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দেয়। এর মধ্যে গাড়ির মধ্যে বসে আছে তোষা ব্যানার্জি ও ফাগুন ব্যানার্জি। এরপরে দেখা যায় এদিকে এদিকে ঋত বিদ্যার বরণ হয়ে গেলে তখন ঋত বিদ্যার গৃহপ্রবেশটা হয়ে যায়। বিদ্যা ভিতরে গৃহপ্রবেশ সেরে ফেলে। এরপরে রাজদীপ চ্যাটার্জি সবকিছু দেখে রাগে রাগে ফেটে পড়ে আর মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই বিদ্যা মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেব না। ওকে আমি অবশ্যই এখান থেকে তাড়িয়ে ছাড়বো, যে করেই হোক ওকে আমি এ বাড়ি থেকে বের করে দেব। ওকে আমি কিছুতে এখানে থাকতে দেব না। অনেক অনেক জ্বালিয়েছো, আর নয় বিদ্যা, অনেক জ্বালিয়েছো। আর এখানে তুমি তুমি যদি এখানে থাকো তবে কলেজে তুমি কোনোভাবে পৌঁছাতে পারবে না। আর যদি কলেজে যেতে চাও তবে এ বাড়িতে তুমি কিছুতেই থাকতে পারবে না। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি রিতকে বলতে থাকে, শোনো রিত, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। কথায় আছে যে যদি কখনো দরজা ছোট হয় তবে মাথাটা নিচু করে ঢুকতে হয়, কিন্তু এই বলে কারো উচ্চতাটা কমে যায় না। এরকমই ঠিক এখানে ঘটেছে। এখানে পরিস্থিতির শিকার হয়ে আমি বরণটা করেছি, তাই বলে এটা ভেবে নিও না যে ও ও যুদ্ধ জয় করে ফেলেছে। মিস্টার রাজদীপ চ্যাটার্জির মন জয় করে ফেলেছে আর রাজদীপ চ্যাটার্জি ওকে বরণ করে ঘরে তুলেছে। আমি কিছুতেই ওকে নিজের নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেব না, কখনোই না। এই কথাটা মাথায় রেখো। আর রিত, তুমি যেভাবে আমাকে আমার বিরুদ্ধে গিয়ে ওই মেয়েটাকে সঙ্গ দিচ্ছ সেটাও কিন্তু হবে না। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ওই কলেজটা অবশ্যই ভেঙে গুড়িয়ে দেবো, ওই হস্টেলটা আমি অবশ্যই ভেঙে দেবো, তুমি যতই কিছু করো না কেন। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনিও শুনে রাখুন, আমি আমি এই বাড়িতে থাকবো বউ হয়ে, আর কলেজে থাকবো ওদের সঙ্গে, ওদের প্রফেসর বিবি হয়ে। আর আপনি যদি আমার কলেজটা ভেঙে দিতে পারেন তবে তবে আমি দেখবো যে আপনার কতটা মুরাদ। আপনি যদি
ভাঙতে না পারেন সেটাও আমি চ্যালেঞ্জ করলাম, দেখি আপনি কি করে কলেজটা ভাঙেন। আপনার সঙ্গে আজ থেকে এটাই এটাই আমার চ্যালেঞ্জ থাকলো। আমি দেখবো, আমি হচ্ছে কলেজ বাঁচানোর জন্য উঠে পড়ে লাগবো, আপ্রাণ চেষ্টা করব। আর আপনি কলেজ ভাঙার জন্য, দেখি কে জিততে পারে, শ্বশুর নাকি ছেলের বউ। এটা দেখবো আমি। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি আমার সঙ্গে মজা নিচ্ছ, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ তো। তখন দেখা যায়, তখন সঞ্জয় বলতে থাকে, দাদা বুঝতে পারছেন না, এখন তো দল ভারী হচ্ছে, তাই একটু একটু নিজেকে উপরে উঠানোর চেষ্টা করছে। তখন এ কথা শুনে পৃথা বলতে থাকে, হ্যাঁ রে সঞ্জয়, তুই সবকিছুতে এতটা এতটা নাক গলাচ্ছিস কেন? ওনারা তো পুত্রবধূ আর শ্বশুরমশাই কথা বলছে, এর মাঝখানে কি তোর কথা না বললেই নয়? তখন সঞ্জয় বলতে থাকে, কেন দিদি, আমি কথা বলেছি বলে কি তোমার মানে লাগছে? তখন দেখা যায় রূপ বলতে থাকে, আচ্ছা আচ্ছা সঞ্জয়, তোমার মনে হচ্ছে না তুমি প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছো? এরপরে রীত বলতে থাকে, আসলে কাকিমণি, তুমি যা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। তোমার উচিত ছিল আমার আমার পাশে থাকা, আমার সঙ্গে থাকা। তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে, তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক হচ্ছে না রীত। এদিকে দেখা যায় ফাগুন তোরসা ব্যানার্জিকে বলতে থাকে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে বরণটা আটকে দেবো, দেখ কি করে বিদ্যার বরণটা হয়। এরপরে দেখা যায় এদিকে বরণ শেষ করে আংটি খোঁজার খেলা শুরু করে। এরপরে দেখা যায় দুধের মধ্যে আংটি ছেড়ে দিয়ে বিদ্যা ও রীতকে বসিয়ে দেয় রীতের মা, আর বলতে থাকে, দেখি কে আগে আংটিটা খুঁজে বের করতে পারে। তখন দেখা যায় রুষা বলতে থাকে, দাদা ভাই, তোকে কিন্তু এই আংটিটা খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু চাই যে তুই জিতিস, কোনোভাবে হারবি না, এ কথাটা মাথায় রাখিস। তখন স্টুডেন্টরা বলতে থাকে, আমাদের প্রফেসর বিবি জিতবে, আমরা জানি প্রফেসর বিবি কোনোভাবে হারবে না, কারণ উনি কখনো হারে না, উনি সবসময় জিতে। এরপরে রুষা ও প্রীতি বলতে থাকে, দাদা ভাই, আমরা জানি তুই জিতবি, তোকে জিততে হবে। এরপরে দেখা যায় তখন আংটি খোঁজা বাদ দিয়ে ঋত ও বিদ্যা দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন এটা দেখে রুষা বলতে থাকে, অনেক অনেক তাকানোর সময় আছে, নিজের বউকে পরে দেখিস, এখন আগে খেলাটা খেল, এখন আগে কে আগে এই আংটিটা খুঁজে বের করে সেই খেলাটা খেল। এভাবে দেখ, কিছুই নেই, অনেক সময় পাবে দেখার। এরপরে বিদ্যা বলতে থাকে, না না, এসব কি বলছো, কি দেখবো, কিচ্ছু দেখছি না। তখন দেখা যায় এই বলে বিদ্যা বলতে থাকে, আমি খুঁজছি। এরপরে দেখা যায় এদিকে স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাম ম্যাম, আপনাকে কিন্তু এই আংটিটা খুঁজে বের করতে হবে। ঠিক তখনই দেখা যায় বিদ্যা আংটিটা খুঁজে বের করে, আর বিদ্যা আংটিটা খুঁজে সবার সামনে উপর দিকে উঠালে তখন স্টুডেন্টরা সবাই বিদ্যাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, আর বলতে থাকে, আমরা জানতাম আমাদের প্রফেসর বিবি জিতবে। এরপরে রুষা ও প্রীতি বলতে থাকে, দাদা ভাই, তোর দ্বারাই কিচ্ছু হবে না, সামান্য সামান্য এই আংটিটাই খুঁজে পেলি না, বৌদির কাছে হেরে গেলি। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, বরাবর এটাই হয়ে আসছে রে, এটা নতুন নয়, মেয়েদের কাছে ছেলেরা সবসময় হেরে যায়। আমাদের বিয়ের সময় তোর ড্যাডিও খুঁজে পেয়েছিল না, আমি খুঁজে বের করেছিলাম। ঠিক তখনই দেখা যায় তোষা ব্যানার্জি ও ফাগুন এসে বলতে থাকে, এভাবে ঠকালেন আমাদের, বেশ ভালোই তো দেখছি, নিজেরা অনুষ্ঠান করছেন, আচার আচরণ পালন করছেন, বেশ ভালোই তো নিজেদের মধ্যে সেলিব্রেশন করছেন, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় সবাই। এরপরে বিদ্যা উঠে দাঁড়ায় আর বলতে থাকে, তোমরা এখানে? তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, তুই আমাকে একসময় বলেছিলি যে তুই আমি সৎ মা, কিন্তু আমি আজকে বলছি তুই সৎ মেয়ে, কারণ তুই যেগুলো করলি বুঝিয়ে দিলি তুই সৎ মেয়ে। তখন রিত বলতে থাকে, আপনি মিথ্যা ব্লেম ওকে দেবেন না, ও কখনো এরকম কোনো কথা বলেনি। তখন এ কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, একদম কথা বলবে না তোমরা, এখানে একজনও কথা বলবে না। তখন তো তো পৃথা বলতে থাকে, আপনি এভাবে কথা বলতে পারেন না। তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, প্লিজ আপনারা কেউ আমাদের মাঝখানে কথা বলবেন না, আমাদের আজকে কথাগুলো বলতে দিন, আমাদের নিজেদের ব্যাপারটা নিজেদেরকে সামলে নিতে দিন, আপনারা প্লিজ এসবের মধ্যে আসবেন না। তখন ফাগুন বলতে থাকে, তুই তো নিজের রূপটা দেখিয়ে দিলি, তাই না? তুই না বলেছিলিস যে তুই কখনো কখনো রিতকে তোর করে নিবি না, তুই রিতকে আমাকেই দিয়ে দিবি, তবে আজ কেন এভাবে সংসেজে এখানে এসে দাঁড়িয়েছিস? তখন বিদ্যা বলতে থাকে, জানিস ফাগুন, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না, কারণ মিস্টার রাজদীপ চ্যাটার্জি শুধুমাত্র বিদ্যাকেই ভালোবাসে, সেই মেয়েটা হচ্ছে আমি, আর তুই শুধু আউটসাইড হয়ে থেকে গেলি, তোকে কখনো কখনো উনি ভালোবাসেনি। যদি উনি তোকে ভালোবাসতো
তবে নিজ দায়িত্বে আমি তোর হাতে ওনাকে তুলে দিতাম, কিন্তু উনি উনি তো তোকে ভালোবাসেনি, উনি তো পাগলের মতো আমাকেই ভালোবেসে গেছে, সবসময় আমাকেই চেয়েছে। তবে আমি কি করে ওনাকে ওনাকে এভাবে এভাবে দূরে ঠেলে দিই বলতো? আর আমি আমি যেটুকুই বা তোর হাতে ওকে তুলে দিতাম, কিন্তু তুই যে বেইমানিটা করেছিস আমার সঙ্গে, এরপরে এরপরে কি করে আমি আমি ওকে তোর হাতে তুলে দিই বলতে পারিস? এ কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, তবে তবে নিজের রূপটা দেখিয়ে দিলে তাই তো? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি যেটা মনে করবেন সেটাই। আপনি যদি মনে করেন আমি আমি নিজের রূপ দেখিয়ে দিলাম, তবে আমি নিজের রূপটাই দেখিয়ে দিলাম, কিন্তু কিন্তু আপনারা আপনারা যে কাজগুলো করেছেন আমার সঙ্গে, সেগুলো কি একবারও ঠিক করেছিলেন? তখন তোষা ব্যানার্জি রাজদীপকে বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো হলো না। এর জন্য কি হতে পারে আপনার কি কোনো ধারণা আছে? আপনি আমাদের সঙ্গে একটা একটা সূত্রে বেঁধে আছেন, এই কথাটা মাথায় রাখবেন, আর এটার জন্য আপনাকে পস্তাতে হবে। আমার মেয়েটাকে এভাবে ঠকালেন আপনারা, তার ঠকানোর জন্য আপনাদের শাস্তি পেতে হবে। আমি এই কথাটা বলে গেলাম। তখন তখন রাজদীপ বলতে থাকে, প্লিজ বোঝার চেষ্টা করুন, এখানে আমার কোনো করার কিছু ছিল না। তখন বিদ্যা বলতে থাকে, যতই তুমি ওনাকে শাসাও না কেন, ওনার কিচ্ছু করার নেই, আর উনি কিচ্ছু করতে পারবে না, কারণ কারণ খেলাটা পুরোটাই আমার হাতে, ওনার হাতে কিচ্ছু নেই, ওনার ওনার করার মতো কোনো ক্ষমতাই নেই। তখন দেখা যায় পৃথা বলতে থাকে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আর ফাগুনকে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিন, তবে মেয়েটার জীবনটা সুন্দর হবে। এভাবে এভাবে ঝামেলা করে কি মেয়েটার জীবনটা নষ্ট করবেন না। তখন রূপ বলতে থাকে, ঠিক বলছে তো যে বৌদি ভাই, ঠিক বলছে। আপনি আপনি বরং ফাগুনকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন, তবে আপনার মেয়ে সুখে থাকবে। আর এভাবে এভাবে রীতের চিন্তা করে কোনোভাবেই আপনি আপনার মেয়েকে রাখবেন না, কারণ রিতকে কখনোই ফাগুন পাবে না। তখন ফাগুন বলতে থাকে, কিসের বিয়ে? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো রিতকে সবসময় আমি নিজের স্বামী বলে মেনে এসেছি। তখন রিত বলতে থাকে, আই এম সরি ফাগুন, তুমি যে যে চিন্তাটা করছো এটা কখনোই সম্ভব হবে না, কারণ কারণ আমার ওয়াইফ বিদ্যা চ্যাটার্জি, তুমি নয়। তখন দেখা যায় ফাগুন তোষা ব্যানার্জিকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমার এখন কি হবে? ও তো বিদ্যাকে বরণ করে ঘরে তুলে নিল, আর ও তো বলছে ও আমাকে কখনোই মানবে না, ও সবসময় বিদ্যারই থাকবে। তবে এখন কি হবে? এখন আমি কোথায় যাব, কি করব? তখন এ কথা শুনে তোষা ব্যানার্জি বলতে থাকে, তুই একদম কাঁদবি না তুই, আমি আমি সবটা সামলে নেব। আমি দেখবো কি করে বিদ্যা এখানে সংসার করে, আর এখানে এখানে শুধুমাত্র তোর অধিকার, তুই তুই এই সংসারে থাকবি, তুই এই সংসারে আসবি। আর বিদ্যাকে আমি কি করে এই সংসার থেকে সরাতে হয় সেটাও আমি জানি, বিদ্যাকে সংসার থেকে কি করে সরিয়ে দিতে হয় সেটাও আমি জানি। এরপরে এ কথা শুনে এ কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, একদম ঠিক, তুমি চিন্তা করো না ফাগুন, তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় বিদ্যা উপরে চলে এলে তখন রিত বলতে থাকে, আমি তো চিন্তা করছি যে তুমি কখন আমাকে নিজের ভালোবাসার কথাটা বলবে। তখন বিদ্যা বলতে থাকে, আপনার একটা কাজ আছে, কাজটা করে দেবেন? তখন এ কথা শুনে রিত বলতে থাকে, কি কাজ? তখন বিদ্যা বলতে থাকে, এই যে বোর্ড অফ ডিরেক্টর মিটিং এ যে কটা মেম্বার আছে, তাদের নাম ডিটেলস সবকিছু আমার আমার চাই, আর যেগুলো কাগজপত্র আছে সবকিছু আমার চাই। আর আপনি এগুলো কি করে অ্যারেঞ্জ করবেন সেটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। তখন রিত বলতে থাকে, এসব কি বলছো বিদ্যা? আমি এখন এসব কিছু কোথা থেকে পাবো? এগুলো তো সবকিছু ড্যাডির স্পেশাল, নিজের পার্সোনাল কোথাও একটা রেখে দেয়, আমি তো কিছু জানি না, কোথা থেকে আমি খুঁজে বের করব? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, তুমি কোথায়? তখন বিদ্যা বলতে থাকে, আমি আমার শ্বশুর বাড়িতে। এই কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, শ্বশুর বাড়িতে মানে? আমি আমি যতদূর জানি তুমি যেরকম মেয়ে, তুমি কখনো কখনো এভাবে এভাবে এরকম করে একটা একটা টিপিক্যাল সাধারণ ঘরের বউ হয়ে থাকতে পারো না। তুমি তুমি কোনো মতলবে ওখানে ঢুকেছো, আর কি মতলবে ঢুকেছো সেটা আমাকে বলো। তখন এ কথা শুনে এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি আপনি তো এসবই বলবেন, কারণ পৃথিবীতে আমি কখনো দেখিনি একজন বাবা তার মেয়েকে ঠকিয়েছে, কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন। আপনার মতো বাবা যেন কারো না হয়। এ কথা শুনে তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা, তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো, তুমি বুঝতে পারছো আমার সঙ্গে তুমি কিভাবে কথা বলছো?
কি মিন করে কথা বলছো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি আমি যা বলছি সত্যি বলছি। আপনি আমাকে আমাকে ঠকিয়েছেন আমাকে। আপনি আমাকে যেভাবে ঠকিয়েছেন এরকম করে কোনো বাবা তার মেয়েকে কখনোই ঠকায়নি। আর এটা আপনি করেছেন। এই বলে তখন দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা তুমি ওনার সঙ্গে আর কথা প্লিজ বলো না। আর তুমি এসব কথা বলার কোনো প্রয়োজন মানে নেই। ফোনটা কেটে দাও। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, না না আমাকে বলতে দিন। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি এই কাজটা মোটেও ঠিক করলে না। তুমি এর আগের বার যখন বউ সেজে ও বাড়িতে ঢুকেছিলে তখন তুমি জমির কাগজপত্র কোর্টে নিয়ে গিয়েছিলে। আর এবার তুমি কোন উদ্দেশ্যে ঢুকেছো? এরপরে ফোন কেটে রাজদীপকে ফোন করলে তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমার আর এসব কিছু ভালো লাগছে না। প্লিজ আপনি আপনার মেয়েকে সরিয়ে দিন। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ও কোনো মতলবে ওখানে ঢুকেছে। কারণ এর আগের বার যখন ও ওখানে ঢুকেছিল তখনও জমির সকল পেপারস গুলো কোর্টে নিয়ে গিয়ে কোর্টে একটা মামলা দায়ের করেছিল। আর সেই মামলাটা এখনো চলছে। আবারও একটা উদ্দেশ্যে ঢুকেছে। আপনি সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে ও নতুন করে কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকেছে। কোনো না কোনো উদ্দেশ্য তো ওর ওখানে অবশ্যই আছে।